আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের দ্বিতীয় লেকচারে পৌঁছে গিয়েছি। তো আমাদের আজকের লেকচারটাতে মূলত আমরা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করব এবং একই সাথে নগ্নবীজি উদ্ভিদের অন্তর্ভুক্ত একটা গহনের বৈশিষ্ট্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তাহলে খেয়াল করো, তোমরা জানো যে নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে যাদের বীজটা নগ্ন অবস্থায় থাকে, এদেরকে ইন জেনারেলি নগ্নবীজি উদ্ভিদ বলা হয়ে থাকে। এই যে নগ্নবীজি উদ্ভিদ, এখন নগ্নবীজি উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের গণ, বিভিন্ন রকমের প্রজাতি থাকে, ঠিক আছে। তো ওই নগ্নবীজি উদ্ভিদেরই একটা গণের বৈশিষ্ট্য আমরা পাশাপাশি আমরা শিখে ফেলবো। গণকে ইংলিশে কী বলা হয়? জানাস, ঠিক আছে, জানাস। সেই যে দেখো, নগ্নবীজি উদ্ভিদের অনেকগুলো প্রজাতি এবং অনেকগুলো গণ রয়েছে। তার মধ্যে একটা গণ হচ্ছে সাইকাস, তার মধ্যে একটা গণ কি? সাইকাস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমে দেখি যে নগ্নবীজি উদ্ভিদগুলোর কী কী বৈশিষ্ট্য রয়েছে। আমরা নর্মালি আমজাম, কাঁঠাল এগুলো আমাদের এগুলো হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, এগুলোর বৈশিষ্ট্য আমরা মোটামুটি জানি, কিন্তু নগ্নবীজি উদ্ভিদগুলো আমাদের কাছে অনেকটাই অপরিচিত। তাহলে আমরা দেখি যে মানে এটা শুধু মানে পড়ার জন্য পড়বো বা মুখস্থ করবো জিনিসটা এরকম না, মানে একটা কৌতূহলবশত আমরা জানার চেষ্টা করবো যে আসলে নগ্নবীজি উদ্ভিদগুলো আসলে কীরকম হয় বা এদের মধ্যে কী কী জিনিস থাকে। ওকে, তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এরা হচ্ছে বহুবর্ষজীবী। তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি যে একটা উদ্ভিদ 5000 বছর পর্যন্ত বেঁচে আছে, এরকম উদ্ভিদ আছে। তো যাই হোক, এটা হচ্ছে, তাহলে এটা দিয়ে বুঝতে পারি কি আমরা এরা বহু বছর বেঁচে থাকে, এক কথায় বহুবর্ষজীবী। আর হচ্ছে কি চিরসবুজ, চিরসবুজ। এবং আরেকটা কথা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট জিনিসটা কি? স্পোরোফাইট হচ্ছে যাদের ক্রোমোজোম ডিপ্লয়েড দশায় থাকে, তারাই হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। স্পোরোফাইট কথাটা মানে কি? ডিপ্লয়েড অবস্থায় থাকবে। তাহলে খেয়াল করো, তো কী কী পাইলাম? এরা বহুবর্ষজীবী, এরা চিরসবুজ, এরা স্পোরোফাইটিক, ঠিক আছে। ওকে, ফাইন। পরবর্তীতে আমরা আসি, যেখানে একটা কথা বলা হচ্ছে যে এরা হচ্ছে হেটারোস্পোরিক। স্যার, হেটারোস্পোরিক কথার মানে কি? হেটারোস্পোরিক কথার মানে হচ্ছে এদের 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 দুই ধরনের স্পোর তৈরি হয়, একটা হচ্ছে মাইক্রোস্পোর আর একটা হচ্ছে মেগাস্পোর। স্যার, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর এগুলোর বাংলা কি? মাইক্রোস্পোরের বাংলা হচ্ছে পরাগরেণু আর মেগাস্পোরের বাংলা হচ্ছে স্ত্রীরেণু, ঠিক আছে। অর্থাৎ হেটারো কথাটার মানে হচ্ছে ভিন্ন। হেটারো কথাটার মানে কি? হেটারো কথাটার মানে কি? এই যে হেটারো, হেটারো কথাটার মানে হচ্ছে ভিন্ন। হেটারো কথাটার মানে কি? ভিন্ন। স্পোরিক মানে স্পোর তৈরি করে, তার মানে হচ্ছে ভিন্ন আকৃতির স্পোর তৈরি করে। একটা হচ্ছে ছোট আকৃতির স্পোর, যেটাকে আমরা বলি মাইক্রোস্পোর বা পরাগরেণু, আর একটা হচ্ছে একটু বড় সাইজের স্পোর, যেটাকে আমরা ইংলিশে বলি মেগাস্পোর বা স্ত্রীরেণু, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদেরকে আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো। হেটারো মানে ভিন্ন আকৃতির, স্পোরিক মানে স্পোর তৈরিকারী। তাহলে হেটারোস্পোরিক মানে কি? ভিন্ন আকার আকৃতির স্পোর তৈরি করে এদের শরীরে। হ্যাঁ, ভিন্ন বলতে দুইটা মাইক্রো মানে পরাগরেণু আর স্ত্রীরেণু দুইটা ভিন্ন আকৃতির, ঠিক আছে। তাহলে একটা স্পোর কি হবে? ছোট হবে, অর্থাৎ মাইক্রোস্পোর, যেটার বাংলা পরাগরেণু, আর একটা স্পোর হবে বড় বা ইংলিশে মেগাস্পোর, বাংলায় স্ত্রীরেণু। তো ছোটোগুলোকে বলা হয় পরাগরেণু আর বড়গুলোকে কি বলা হয়? স্ত্রীরেণু, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে স্ত্রীরেণু থেকে, এই যে স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম নামক একটা বিশেষ অঙ্গ তৈরি হয়, অঙ্গাণু তৈরি হয়। এটা পড়াবো তোমাদেরকে প্রজননের বেলায়, জাস্ট এটা মাথায় রাখো। স্ত্রীরেণুটা এক পর্যায়ে কিসে পরিণত হয়? এই যে স্ত্রীরেণুটা এক পর্যায়ে আর্কিগোনিয়াম নামক একটা অঙ্গাণু সৃষ্টি করে, বা স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। ওই আর্কিগোনিয়ামের ভিতর ডিম্বাণু সৃষ্টি হয়। তাহলে দেখো, খেয়াল করো কোত্থেকে কী পাইলাম আমরা। দেখো, আমরা নর্মালি আবৃতবীজি উদ্ভিদ, তোমাদেরকে উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারটা তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা যারা পড়ে নিবা। দেখো, আমরা এই জায়গাটার মধ্যে আমরা জানি যে স্ত্রীরেণুর ভিতর ডিম্বাণু তৈরি হয়। স্ত্রীরেণুর ভিতরে কী তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়ে যায়। সরাসরি স্ত্রীরেণুর ভিতরেই কী তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। কিন্তু নগ্নবীজি উদ্ভিদে এদের এই সরাসরি স্ত্রীরেণু থেকে ডিম্বাণু হয় না, তার মাঝখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা নাম হচ্ছে আর্কিগোনিয়াম। সেটা কি? তাহলে দেখো, নগ্নবীজি উদ্ভিদে কি স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এর ভিতর ডিম্বাণু সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা যাই, যে এই বৈশিষ্ট্যগুলো আগে ভালো করে একটু মাথায় সেট করো, তাহলে বাকি ওইগুলো বুঝে যাবা। আচ্ছা, তাহলে দেখো, এর কথা হচ্ছে স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। স্পোরোফিল কি? স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। এখন দেখো, আমরা এখানে পাইলাম কি? এই যে দেখো, স্পোর পাইলাম না, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর।
এই স্পোরগুলো যে পাতার মধ্যে তৈরি হয় তাকে বলা হয় স্পোরোফিল। এই যে স্পোরগুলো যে পাতায় তৈরি হয় তাকে কি বলা হয়? স্পোরোফিল বলা হয়। আর স্পোরোফিলগুলো সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। তাহলে দেখো আমি যদি এইভাবে বলি একটু খেয়াল করো, আমরা যদি এইভাবে চিন্তা করি যে স্পোর, খেয়াল করো স্পোর, ঠিক আছে। এখন স্পোর যে পাতায় তৈরি হয়, প্রথম কথা হচ্ছে স্পোর, আর স্পোর যে পাতায় তৈরি হয়, স্পোর যে পাতায় তৈরি হয় তাকে স্পোরোফিল বলা হয়, স্পোরোফিল। এটা স্পোরের বাংলা হচ্ছে কি? স্পোরের বাংলা হচ্ছে রেণু, ঠিক আছে। এখন স্পোর যে পাতায় তৈরি হয়, আমরা এটা ব্র্যাকেটে লিখে রাখি, আর স্পোর যে পত্রে তৈরি হয়, যে পাতায় তৈরি হয়, পত্রে তৈরি হয়, তাকে কি বলবো আমরা? স্পোরোফিল বলবো, স্পোরোফিল। বা বাংলায় তাহলে কি হবে? রেণুপত্র, ঠিক আছে, রেণুপত্র। তো দেখো দুইটা জিনিস এখানে খেয়াল করো, একটা হচ্ছে স্পোর মানে হচ্ছে রেণু, কি কি রেণু? পরাগরেণু এবং কি? তাহলে স্পোর যদি রেণু হয়, স্পোরিকেটে যদি রেণু হয়, তাহলে দেখো স্পোর যদি রেণু হয় তাহলে স্পোরটা যে পত্রে তৈরি হয় তাকে বলবো আমরা স্পোরোফিল বা রেণুপত্র। দেখো দুইটা জিনিস বুঝছো কিনা খেয়াল করো। এখানে একটা জিনিস, এখানে দেখো আমি বলি স্পোরের বাংলা কি? রেণু। আর স্পোরটা কয় রকমের হতে পারে? স্পোরটা দুই রকমের হতে পারে, ছোট স্পোর, মাইক্রোস্পোর, যেগুলোকে আমরা বলি মাইক্রোস্পোর, বা বাংলায় কি? পরাগরেণু। আবার হইতে পারে কিছু স্পোর বড়, যাকে বলি আমরা মেগাস্পোর, বাংলায় কি? স্ত্রীরেণু, ঠিক আছে। তো দেখো স্পোর মানে হচ্ছে রেণু, স্পোর বা রেণু। আর স্পোরটা দুই রকমের হইলে মাইক্রোস্পোর, মেগাস্পোর, একটা পরাগরেণু আর একটা হচ্ছে স্ত্রীরেণু। আচ্ছা, স্পোর যে পাতাটাতে তৈরি হবে তাকে বলবো আমরা রেণুপত্র বা স্পোরোফিল। এই স্পোরোফিল বা রেণুপত্রটা আবার দুই রকমের। তাহলে কি হবে? যে রেণুপত্রে মাইক্রোস্পোরটা তৈরি হবে তাকে আমরা বলবো মাইক্রোস্পোরটা যে পত্রে তৈরি হয় তাকে বলবো আমরা মাইক্রোস্পোরোফিল। আমাকে লিখে দিই, মাইক্রোস্পোর যে রেণুপত্র তৈরি হয়, মাইক্রোস্পোর যে পত্রে তৈরি হয় তাকে আমরা বলবো মাইক্রোস্পোরোফিল, স্পোরোফিল বা পুংরেণুপত্র, ঠিক আছে না? তাহলে আমরা যদি বলি মেগাস্পোর যে রেণুপত্রে তৈরি হয় তাকে বলা হয় মেগাস্পোরোফিল, বা স্ত্রী রেণুপত্র, তাকে কি বলা হয়? স্ত্রী রেণুপত্র, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। মানে স্পোর হচ্ছে পরাগরেণু, আর স্পোর হচ্ছে রেণু, সেটা দুই রকমের হতে পারে, মাইক্রো এবং মেগা। মাইক্রোটা হচ্ছে পরাগরেণু, মেগাটা হচ্ছে কি? স্ত্রীরেণু। আর যে পাতাটার মধ্যে একটা পাতা, এরকম একটা পাতার মধ্যে, এগুলো চিত্র পরবর্তী ক্লাসে আঁকাবো, তো যে পাতাটার মধ্যে তৈরি হবে তাকে বলবো আমরা স্পোরোফিল। আর মাইক্রোস্পোরটা যে পত্রে তৈরি হয় তাকে বলবো মাইক্রোস্পোরোফিল। আর মেগাস্পোরটা যে পাতায় তৈরি হবে তাকে বলা হয় মেগাস্পোরোফিল, ঠিক আছে। এখন আরেকটা কথা বলা হচ্ছে, এখানে নিচে দেখা যাচ্ছে, এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এগুলো একটু এমনিতে আলাদা করে বক্স করে রাখবা। তো এই বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য এটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে এই যে স্পোরোফিলগুলো মিলিত হয়ে অনেক সময় স্পোরোফিলগুলো মিলিত হয়ে অনেক সময় স্ট্রোবিলাস নামে আরেকটা জিনিস তৈরি করে। তো দেখো এখানে তিনটা বিষয় আছে, এক হচ্ছে স্পোর, আর এক হচ্ছে কি? স্পোরোফিল। এবং স্পোরোফিলগুলো খেয়াল করো, স্পোরোফিলগুলো আবার একটা সাথে একটা সজ্জিত হয়ে, মনে করো এখানে একটা স্পোর তৈরি হয়েছে, এখানে একটা স্পোর তৈরি হয়েছে, এটা হচ্ছে স্পোরোফিল। তো এখানে একটা স্পোর তৈরি হয়েছে, তাহলে আমার এই হাতটা হচ্ছে একটা স্পোরোফিল। তো যে পত্তায় ধরো এটা একটা পাতা, এখানে একটা স্পোর তৈরি হয়েছে, সুতরাং তো এখানে যেটা আছে, ধরো এখানে আমার হাতে যেটা হয়েছে সেটা হচ্ছে স্পোর, তাহলে আমার হাতটা কি? স্পোরোফিল। আর এরকম দুইটা স্পোরোফিল মিলে অনেক সময় মিলিত এরকম কোণ তৈরি করে, তাকে বলা হয় স্ট্রোবিলাস। বা দুইটা না,
কয়েকটা স্পোরোফিল মিলে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় স্ট্রোবিলাস। তাহলে আমি আবারও বলি, খেয়াল করো। ধরো ধরো এটা হচ্ছে একটা স্পোর, ধরো এটা কি একটা, ধরো এটা একটা স্পোর। এখন আমার যে পাতাটাতে তৈরি হয়েছে সেটা কি, ধরো আমার এই হাতটা একটা পাতা, এটা তাহলে হবে স্পোরোফিল। আর এইরকম স্পোরোফিল কয়েকটা মিলিত হয়ে হবে স্ট্রোবিলাস। তা দেখো স্পোর বা রেণু, নর্মালি তো বুঝছোই যে স্পোর বা রেণু কি, পরাগরেণু এবং শ্রীরেণু। আচ্ছা, এই স্পোরটা যে পাতায় তৈরি হয় তাকে বলা হয় স্পোরোফিল। এইরকম স্পোরোফিল কয়েকটা মিলে কি তৈরি হয়, স্ট্রোবিলাস গঠন করে। আমি এখানে লিখে রাখছি যেন তোমার বোঝার সুবিধার্থে। তো এটাই বলা হচ্ছে এখানে প্রথম কথাটা আমরা কি বললাম, যারা হচ্ছে হেটারোস্পোরিক, মানে দুইটা স্পোর ভিন্ন আকৃতির, একটা ছোট হইলে একটা বড় হবে, ছোটটাকে পরাগরেণু, বড়টাকে কি বলা হয়, শ্রীরেণু বলা হয়। তারপর শ্রীরেণু থেকে আর কি গুণিয়ম নামক একটা অঙ্গ সৃষ্টি হয়, তার ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়। আচ্ছা, এখন এদিকে আসি। এই যে স্পোরোফিলগুলো, মানে যে পত্রে স্পোর তৈরি হয় তাকেই তো স্পোরোফিল বলা হয়। এই যে স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। কি গঠন করে, স্ট্রোবিলাস বা কোণ গঠন করে। তো স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। তাহলে আমরা সিরিয়ালি আসলাম, কিন্তু প্রথম কথা বলছি যে আমরা হেটারোস্পোরিক, কথাটার মানে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর থাকবে। এখন এই যে মেগাস্পোরের কথা বলতেছি, এই যে মেগাস্পোর বা শ্রীরেণু থেকে আর কি গণিয়াম, তার ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়। আর তারপরে আমরা কি বললাম, স্পোরোফিলগুলো সাধারণত ঘনভাবে সন্নিবেশিত হয়ে আর একটা জিনিস তৈরি করবে, স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। আচ্ছা, তাহলে দেখো এই যে মেগাস্পোরোফিলে, এমন নর্মালি মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকে না। নর্মালি তো আমাদের আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় থাকে, গর্ভমুণ্ড থাকে, গর্ভদণ্ড থাকে, তাই না? কিন্তু এই যে মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড নেই। মেগাস্পোরে, ধরো এটা যদি একটা মেগাস্পোরোফিল হয়, ধরো এটা যদি একটা মেগাস্পোরোফিল হয়, ধরো এটা একটা পাতা আর কি, ধরো এটা একটা পাতা, এইটা একটা পাতা বা স্পোরোফিল যেখানে স্পোরগুলো তৈরি হবে। তো দেখো খেয়াল করো, এই যে মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় বা কোনো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকে না, বরং এইটা যদি একটা মেগাস্পোরোফিল হয়, তার একটা কিনারায় ডিম্বক মুক্ত অবস্থা থাকে। ধরো এটা একটা ডিম্বক, এটা মুক্ত অবস্থায় থাকে। ধরো এটা একটা ডিম্বক, এটা মুক্ত অবস্থায় থাকবে। ধরো এটা একটা ডিম্বক, এটা কি মুক্ত অবস্থায় আছে, এগুলো মুক্ত অবস্থায় রয়েছে। নর্মালি এই ডিম্বকগুলো কীভাবে থাকে, নর্মালি আমরা আবৃতবীজী উদ্ভিদে জানি ডিম্বকটা গর্ভাশয়ের মধ্যে, ডিম্বকটা কিসে থাকে, ডিম্বকটা গর্ভাশয়ের মধ্যে থাকে, তাই না? এরকম থাকে না, ডিম্বকটা গর্ভাশয়ের মধ্যে, গর্ভাশয়ের ভিতর থাকে। কিন্তু আবৃতবীজী উদ্ভিদে জিনিসটা, নগ্নবীজী উদ্ভিদে কী হবে, এরকম এই যে মেগাস্পোরোফিল মানে তো শ্রীরেণু নিয়ে কথা হচ্ছে। মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় থাকবে না, এরকম কোনো গর্ভাশয় নেই, গর্ভমুণ্ড নেই, গর্ভদণ্ড নাই, ডিম্বকগুলো এই যে মেগাস্পোরোফিলে মুক্ত অবস্থায় থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে মেগাস্পোরোফিলের কিনারায় মুক্ত অবস্থায় আছে। আচ্ছা, তারপরে যেহেতু এরা মুক্ত অবস্থায় রয়েছে এবং তাদের একটা কি ডিম্বক রন্ধ্র থাকবে, এটা একটা ডিম্বক, এগুলো কি ডিম্বক, ডিম্বকটা মুক্ত রয়েছে। এখন দেখো আমরা কি জানি, ডিম্বকগুলোর কি থাকবে, মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক মুক্ত অবস্থায় থাকে। যেহেতু মুক্ত অবস্থায় থাকে এবং এরা হচ্ছে বায়ুপরাগী, এরা কি বায়ুপরাগী। দেখো এটা যদি একটা ডিম্বক হয়, এটা একটা ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক হলে এটা ডিম্বক রন্ধ্র, এটা ডিম্বক হলে এটা ডিম্বক রন্ধ্র। আচ্ছা, এই যে নগ্নবীজী উদ্ভিদগুলো হচ্ছে বায়ুপরাগী, তো বাতাসের মাধ্যমে পরাগরেণু কোত্থেকে আসে, এটা তো এখানে তো থাকবে শ্রীরেণু, তাই না? এখানে থাকবে শ্রীরেণু, যেহেতু এটা মেগাস্পোরোফিল, ডিম্বক বা ডিম্বাশয় বা গর্ভাশয় যেহেতু বলতেছি। তো পরাগরেণু যখন একটা পুষ্পক উদ্ভিদ থেকে, মানে পুং উদ্ভিদ থেকে যখন একটা পরাগরেণু, ধরো এটা একটা পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে এসে পতিত হয়, সরাসরি কি ডিম্বক রন্ধ্রে এসে পতিত হয়। যেহেতু ডিম্বকটা নগ্ন থাকে, সরাসরি ডিম্বক রন্ধ্রে এসে পতিত হয়। নর্মালি আমরা কি জানি, আবৃতবীজী উদ্ভিদে কি হয় বলতো, আবৃতবীজী উদ্ভিদে কি হয়, আবৃতবীজী উদ্ভিদে ডিম্বকটা ভিতরে থাকে, তারপরে ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে থাকে। তো এটা হচ্ছে ডিম্বক, এটা কি ডিম্বক, এবং ভিতরে নগ্ন, তার ভিতরে কি ডিম্বক রন্ধ্রটা থাকে, এটা নগ্ন থাকে না। তো এখন যদি পরাগরেণু এসে পতিত হয়, ধরো এটা একটা পরাগরেণু কোথায়, গর্ভমুণ্ডে এসে পতিত হচ্ছে, সরাসরি কিন্তু ডিম্বক রন্ধ্রে এসে পতিত হতে পারছে না। আর এখানে নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় না থাকার কারণে ডিম্বকটা নগ্ন থাকে, আর ডিম্বক নগ্ন থাকার কারণে পরাগরেণুটা, ধরো এটা পরাগরেণু, এই পরাগরেণুটা সরাসরি ডিম্বকের রন্ধ্রে এসে পতিত হয়। এটাই বলছে এরা বায়ুপরাগী, বাতাসের মাধ্যমে পরাগায়ন হয় এবং পরাগায়নকালে পরাগরেণুটা সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়।
আচ্ছা, ঠিক আছে। যেহেতু এদের গর্ভাশয় নেই বলে এদের ফল সৃষ্টি হয় না, মানে যেহেতু এদের কি না এরকম কোনো গর্ভাশয়টা নাই, তাহলে এদের ফল তৈরি হবে না। আর ফল সৃষ্টি হয় না বলে এদের বীজ নগ্ন অবস্থায় থাকবে। যদি ফল দিয়ে যদি সৃষ্টি না হয়, এরকম বলে যদি ফল সৃষ্টি না হয়, তাদের বীজটা কি থাকবে? নগ্ন অবস্থায় থাকবে। তাহলে দেখো, তাদের ডিম্বকটা নগ্ন থাকার কারণে এদের বীজটাও নগ্ন থাকবে। এদের ডিম্বক নগ্ন থাকার কারণে বীজ নগ্ন থাকবে। গর্ভাশয় না থাকার কারণে ফল তৈরি হবে না। ঠিক আছে? তো দেখো, এখন আমরা এই যে বৈশিষ্ট্যগুলো সিম্পল, এখানে 4টা বৈশিষ্ট্য আমরা কিন্তু অনায়াসে লিখতে পারি। এক হচ্ছে এদের গর্ভাশয় নেই, গর্ভমুণ্ড নেই, গর্ভদণ্ড নেই, একটা পয়েন্ট। আর গর্ভাশয় নেই বলে এদের ফল সৃষ্টি হয় না। আর ফল সৃষ্টি হয় না বলে এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে। কয়টা বৈশিষ্ট্যগুলো? 3টা না? আমি আবারও বলি, এদের গর্ভাশয় নেই, আর গর্ভাশয় নেই বলে এদের ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না বলে এদের বীজটা নগ্ন থাকে। এখানে 3টা পয়েন্ট হয়েছে। আরেকটা পয়েন্ট হচ্ছে এদের ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকার কারণে কি সরাসরি ডিম্বকরন্ধ্রে এসে পতিত হবে, পরাগরেণুটা ডিম্বকরন্ধ্রে এসে পতিত হবে। ঠিক আছে? তাহলে এইখানে এই যে নগ্ন কথাগুলো দিয়েই এখানে আমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম কথাটা যদি আমি আবার একটু বলি, যে এদের ম্যাগাস্পোরোফিল, মানে যে পাতার মধ্যে এগুলো তৈরি হয়, এটা হচ্ছে ম্যাগাস্পোরোফিল। এটা ধরো ম্যাগাস্পোরোফিল। তো ম্যাগাস্পোরোফিলের কোনো গর্ভাশয়, এই যে গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড নেই। তাহলে কী আছে এখানে? এদের কিনারায় ডিম্বকগুলো মুক্ত অবস্থায় আছে। আচ্ছা, আর এরা হচ্ছে বায়ুপরাগী। তাহলে যেহেতু মুক্ত অবস্থায় আছে, তাহলে পরাগরেণু এসে এখানে কি পরাগরেণু সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হবে। আর গর্ভাশয় যেহেতু গর্ভাশয় নাই, তাহলে কি হবে? ফল তৈরি হবে না। আর ফল তৈরি না হলে তার ভিতরটা বীজটা নগ্ন অবস্থায় থাকবে। এই যে এখান থেকে এই পয়েন্টগুলো তোমরা একটু খেয়াল করো। এই যে 5, 6, 7, 8 এই পয়েন্টগুলো মোটামুটি এই একই সূত্রে গাথা, এগুলো মোটামুটি একই। জাস্ট একটু খেয়াল রাখবা কোনটার পর কোনটা সিরিয়ালি পড়বা। এখন কথা হচ্ছে আরেকটা 7, 8, 5, 6, 7, 8, 9। ঠিক আছে? এখন আমরা চলে আসি নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না। আমরা নর্মালি কি জানি? আমরা জানি, আমি আবারও বলছি, উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য। তাহলে দেখো, খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম, আমরা জানি যে উদ্ভিদে আবৃতবীজী এটা তো আবৃতবীজী উদ্ভিদের কথা বলতেছি। আবৃতবীজী উদ্ভিদে আমরা জানি 2টা পরাগরেণু থাকে। কয়টা পরাগরেণু? 2টা পরাগরেণু থাকে বা পুংগেমিট থাকে। 2টা পুংগেমিট একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, 2টা পুংগেমিটের একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তাই না? তো দেখো, এদিকে একটা পুংগেমিট স্ত্রীগেমিট থাকে, ওইদিকে 2টা সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে। তো 2টা পুংগেমিট 2 জায়গায় মিলিত হয়, এটাকে বলে দ্বিনিষেক। কিন্তু নগ্নবীজিতে এরকম হয় না। আমি আবারও বলি, আবৃতবীজিতে 2টা পুংগেমিট থাকে। কয়টা পুংগেমিট? 2টা পুংগেমিট থাকে। 2টা পুংগেমিট 2 জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, একে বলা হয় দ্বিনিষেক। কিন্তু খেয়াল করো, নগ্নবীজী উদ্ভিদে, আচ্ছা, এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা করে নিবা। হ্যাঁ, আচ্ছা, দেখো, 2টা পুংগেমিট থাকার কারণে দ্বিনিষেক হয়, কিন্তু নগ্নবীজিতে এরকম দ্বিনিষেক ঘটে না। আচ্ছা, যেহেতু নগ্নবীজিতে এরকম কি বলো, নগ্নবীজিতে এরকম দ্বিনিষেক ঘটে না। আর ওদের যে মানে ওদের যে শ্বাসটা গঠিত হয়, এদের শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড। যেহেতু দ্বিনিষেক ঘটে না, এদের শ্বাসটা কি হবে? হ্যাপ্লয়েড হবে। এটা একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আর ওই যে শ্বাসটা কি, ওই যে শ্বাস মানে কি, আমরা নর্মালি জানি সেকেন্ডারি নিউক্লিয়াসটাতে কয়টা নিউক্লিয়াস থাকে? আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াসকে 2টা নিউক্লিয়াস থাকে না? কিন্তু এদের ক্ষেত্রে সেকেন্ডারি নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়াস থাকবে, মানে কি হ্যাপ্লয়েড অবস্থায় থাকবে। আচ্ছা, তো সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে শ্বাস তৈরি হয়, তো এদের শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড। আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা 2টা একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা কি আসবে, পুংগেমিট মিলিত হবে, তখন কিন্তু এটা ট্রিপ্লয়েড বা 3n হয়ে যায় না? এটা ট্রিপ্লয়েড বা 3n হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড বা n থাকবে। আর এটা নিশ্চয়ই, এবং এটা মনে রাখবো, এটা নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এটা কি তৈরি হয়? নিষেকের আগে সৃষ্টি হবে। তা দেখো, আমরা এখানে কি বললাম? নর্মালি 2টা কথা এখানে বলছি। একটা হচ্ছে যে এদের দ্বিনিষেক ঘটে না, মানে নর্মালি আবৃতবীজী উদ্ভিদে 2টা পুংগেমিট যায় একসাথে, 2টা পুংগেমিট 2 জায়গায় গিয়ে মিলিত হয়, এটাকে দ্বিনিষেক বলা হয়। কিন্তু ওই রকম কোনো দ্বিনিষেক নগ্নবীজিতে হবে না। এটা নাম্বার 1। তারপরে হচ্ছে, নর্মালি আমরা জানি আবৃতবীজী উদ্ভিদে শ্বাস গঠিত হয়। শ্বাসটা গঠিত হয় যে একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগেমিট মিলিত হয়। আমি আবারও বলছি, একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংগেমিট মিলিত হয়ে শ্বাস গঠিত হয়, যেটা ট্রিপ্লয়েড থাকে।
হ্যাঁ, কিন্তু এখানে এই যে নগ্নবীজী উদ্ভিদের শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এবং এই শ্বাসটা নিষেকের পূর্বে সৃষ্টি হয়। দেখো নগ্নবীজী উদ্ভিদে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা পুংইউনিট মিলিত হওয়ার পর শ্বাস গঠিত হয়, মানে নিষেকের পর শস্য বা শ্বাস তৈরি হয়, নিষেকের পর তৈরি হয়, কিন্তু এখানে নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এখানে তিনটা কথাই আবৃতবীজী উদ্ভিদের সাথে বিপরীত। প্রথম কথা হচ্ছে এদের দ্বিনিষেক ঘটে না, আবৃতবীজীতে দ্বিনিষেক ঘটে। এদের শ্বাস হ্যাপ্লয়েড, আবৃতবীজী উদ্ভিদে ট্রিপ্লয়েড। এদের নিষেকের পূর্বে সৃষ্টি হয়, আবৃতবীজী উদ্ভিদে নিষেকের পরে সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, তবে একটা ব্যতিক্রম আছে। নগ্নবীজিতে সাধারণত নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না, তবে ব্যতিক্রম হচ্ছে অ্যাপিড্রা। অ্যাপিড্রা নামক উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, মনে রাখবা। অ্যাপিড্রা নামক উদ্ভিদে কী ঘটে? দ্বিনিষেক ঘটে। তারপরে হচ্ছে এরা হচ্ছে হিটারোমরফিক। স্যার হিটারোমরফিক কথাটা মানে তো বুঝলাম না। হ্যাঁ, হিটারোমরফিক হচ্ছে এরা অসম আকৃতির জনক্রম রয়েছে। অসম আকৃতির জনক্রম মানে হচ্ছে এরাও কিন্তু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থায় থাকতে পারে। তো হ্যাপ্লয়েড দশায় থাকলে যখন আকারটা থাকবে তখন একরকম হবে, ডিপ্লয়েড দশায় যখন থাকবে তখন আকারটা হবে অন্যরকম, মানে ভিন্ন আকার আকৃতির রয়েছে। যেটা তোমরা টেরিস উদ্ভিদ যদি পড়ে থাকো সেটা তোমরা জানবা। টেরিস উদ্ভিদগুলো হ্যাঁ ডিপ্লয়েড অবস্থায় সাধারণত গাছের মতো থাকে, আর হ্যাপ্লয়েড অবস্থায় এরকম হৃৎপিণ্ডের মতো থাকে। দেখো এরা যখন ডিপ্লয়েড দশায় থাকে সাধারণ গাছের মতোই থাকে মোটামুটি, আর যখন হ্যাপ্লয়েড দশায় থাকে তখন এদের গাছের আকৃতি হবে হৃৎপিণ্ড আকৃতির। তো দেখো হ্যাপ্লয়েড দশায় আকার একরকম, ডিপ্লয়েড দশায় আকার অন্যরকম, ভিন্ন আকার আকৃতি। এগুলাকে বলা হয় হিটারোমরফিক। কী বলা হয়? হিটারোমরফিক। এখানে দুইটা কথা একটু হয়তো প্যাচ লাগতে পারে তোমাদের, দুইটা কথা এখানে আছে। এটা হচ্ছে হিটারোমরফিক আর এটা হচ্ছে হিটারোস্পোরিক। এখানে বলা হচ্ছে, এখানে হিটারোস্পোরিক দিয়ে বোঝানো হচ্ছে ভিন্ন আকৃতির স্পোর তৈরি হবে, আর হিটারোমরফিক মানে ভিন্ন আকৃতির ভিন্ন আকৃতির যৌনক্রম থাকবে। মরফিক মানে এখানে ভিন্ন আকৃতির যৌনক্রম থাকবে। যৌনক্রম মানে হ্যাপ্লয়েড দশায় যখন গাছটা থাকবে এক আকৃতির হবে, ডিপ্লয়েড দশায় থাকলে অন্য আকার, মানে ডিপ্লয়েড দশা থাকবে তখন এদের আকারটা ভিন্ন রকম হবে। এটাই বলা হচ্ছে হিটারোমরফিক। এখানে স্পোরের কথা বলছে, এখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার অবস্থার কথা বলছে। এখানে আমি আবারও বলি, এখানে স্পোরের কথা বলা হচ্ছে, হিটারোস্পোরিক মানে স্পোরের কথা বলা হচ্ছে। হিটারোমরফিক মানে হ্যাপ্লয়েড দশায় কেমন, ডিপ্লয়েড দশায় কেমন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার আকার আকৃতি ভিন্ন রকম, এটাই বোঝানো হচ্ছে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। আচ্ছা, আর একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য হচ্ছে এদের লিপস্কার। নগ্নবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য লিপস্কার। লিপস্কার মানে কি? লিপ মানে হচ্ছে পাতা, স্কার মানে কি? স্কার মানে ক্ষত, পাতার ক্ষত। এটার কথাটা মানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের পাতাগুলো যখন ঝরে যাবে, ধরো একটা পাতা ঝরে গেল, উদ্ভিদ থেকে পাতাগুলো ঝরে গেলে যেখান থেকে ঝরছে ওই জায়গায় একটা স্কার থেকে যাবে, ওইখানে একটা ক্ষত জায়গা থেকে যাবে, এটাকে বলা হয় লিপ স্কার। আমি আবার বলি, নগ্নবীজী উদ্ভিদের পাতাগুলো ঝরে গেলেও যেখান থেকে ঝরতেছে ওই জায়গায় একটা ক্ষত থেকে যাবে, ওটাকে বলা হয় লিপ স্কার। এটাই বলা হচ্ছে, দেখো কাণ্ডে ঝরে যাওয়া পাতার চিহ্ন থেকে যায়, এটাকে বলা হয় কাণ্ডে কি থাকে? কাণ্ডে ঝরে যাওয়া পাতার যে চিহ্ন তাকে আমরা বলি লিপ স্কার। পাতার ঝরে যাওয়া পাতার চিহ্ন লিপ স্কার। ওকে, তারপর আমরা বলি হ্যাঁ ওদের জাইলেমে ভেসেল থাকে না। যেমন আবৃতবীজী উদ্ভিদে আমরা জানি জাইলেমে ভেসেল থাকে, কিন্তু এদের জাইলেমে ভেসেল থাকে না, ফ্লুয়েমের সঙ্গে কোষ থাকে না। তো দেখো খেয়াল করো, মনে রাখো, জাইলেমে ভেসেল থাকে না, ফ্লুয়েমের সঙ্গে কোষ থাকে না, কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে নিটাম। তো দেখো নিটাম নামক উদ্ভিদে, নিটাম নামক যে নগ্নবীজিটা আছে, নিটাম নামক নগ্নবীজিতে ভেসেলটা আবার থাকে। নিটাম নামক নগ্নবীজিতে আবার কি থাকবে? ভেসেলটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম দেখি। এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসে এবং রিটেনের সময় অনেক সময় বলে দিতে পারে যে তুমি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে দেখো আমি এখানে কিন্তু একটু সাজিয়ে লিখে রাখছি, একটু খেয়াল করলে তোমরা মনে রাখতে পারবা। প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম যে জিনিসটা তোমরা বলবা, প্রথম কথাটাই শুরু করবা স্পোরোফাইট কথাটা দিয়ে। হ্যাঁ, এরা হচ্ছে অনেকদিন বাঁচে, বহুবর্ষজীবী, এরা চিরসবুজ, এগুলো তো বলবাই, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এখানে স্পোরোফাইট। যখন স্পোরোফাইট কথাটা বলবা তখন এটা দিয়ে মনে রাখবা এদের স্পোরগুলো কীরকম। হ্যাঁ, এদের স্পোরগুলো কীরকম? হ্যাটারোস্পোরিক। স্পোরোফাইট দিয়ে মনে রাখবো কি? হ্যাটারোস্পোরিক। হ্যাটারোস্পোরিক মানে কি? মাইক্রোস্পোর এবং মেগাস্পোর রয়েছে। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে ওই যে মেগাস্পোর মানে কি? স্ত্রীরেণু। তখন আমি এই মেগাস্পোর বা স্ত্রীরেণু থেকে একটা পয়েন্ট বের করবো। হ্যাঁ, মেগাস্পোর বা স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, মানে আর্কিগোনিয়াম নামক একটা অঙ্গাণু সৃষ্টি হয়, এর ভিতর ডিম্বাণু সৃষ্টি হয়।
এর ভিতরে কি সৃষ্টি হয়? ডিম্বাণু সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে আমরা হ্যাঁ এই যে স্পোরগুলো যে পাতায় তৈরি হয় তাকে বলা হয় স্পোরোফিল। আর এই স্পোরোফিলগুলো হ্যাঁ ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। তো এটাই তো বলতেছি, এখানে আবার এই জিনিসটা আবার এখানে লিখে রাখছে তীর চিহ্ন দিয়ে, স্পোরগুলো যে পাতায় তৈরি হয় স্পোরোফিলগুলো মিলিত হয়ে যেটা গঠন করে স্ট্রোবিলাস। তো দেখো এখানে আমরা কয়টা পয়েন্ট পড়লাম দেখো তো, ওইখানে আমরা পড়লাম কয়টা পয়েন্ট দেখো, এখানে আমরা কিন্তু এই যে 4টা পয়েন্ট পড়ছি, এই পয়েন্টগুলো এই পাশ দিয়ে মার্ক করে রাখবা। তো এখন আমি একটু আবারও বলি, পয়েন্টগুলোতে পয়েন্ট থেকে পয়েন্ট বের করবা। প্রথম কথা হচ্ছে মেইন পয়েন্টটা হচ্ছে 1 নম্বর মেইন পয়েন্টটা হচ্ছে এরা স্পোরোফাইট। তারপরে আমরা কেমন বলবো, এরা হচ্ছে হিটারোস্পোরিক, মানে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর রয়েছে। এখন মেগাস্পোরের বাংলা রেণুপত্র, মেগাস্পোরের বাংলা হচ্ছে শ্রীরেণু। মেগাস্পোর মানে শ্রীরেণু। তা আমরা কি বলবো, ওই মেগাস্পোর বা শ্রীরেণু থেকে 3 নম্বর পয়েন্ট এটা, মেগাস্পোর বা শ্রীরেণু থেকে কী তৈরি হয়? আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর বললাম, এগুলো যে পাতায় তৈরি হয় তাকে বলা হয় স্পোরোফিল। তো এটাই আমরা বলবো, এই যে স্পোরোফিলগুলো কী লিখবো, স্পোরোফিলগুলো মিলিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। তো দেখো এই 4টা কিন্তু আমি যে একটা থেকে আরেকটা এইভাবে আমরা 4টা পয়েন্ট বের করবো। ঠিক আছে। তারপরে আমরা পরবর্তীতে আরও 5টা পয়েন্ট আছে, সেখানে মূলত আমরা কথা বলবো এরা নগ্ন কেন, এদের নামটা নগ্নবীজি কেন, এটার ব্যাখ্যাটাই এই 5 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত আমি লিখে রাখছি। তো দেখো সেটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, এদের নর্মালি তো আমরা বলছি যে মেগাস্পোর মানে শ্রীরেণু। তো যে শ্রী বিষয়ী যে অঙ্গগুলো, শ্রী জননাঙ্গগুলো কোথায় থাকবে তাহলে? মেগাস্পোরোফিলে থাকবে। কোথায় থাকবে? মেগাস্পোরোফিলে থাকবে, কারণ বড়গুলো হচ্ছে শ্রীরেণু। তা দেখো, তাই এই শ্রীরেণুগুলো কোন পাতায় তৈরি হয়? দেখো কোন পাতায় তৈরি হবে? শ্রীরেণুপত্রে তৈরি হবে, বা মেগাস্পোরটা মেগাস্পোরোফিলে তৈরি হবে। মেগাস্পোরোফিলে তৈরি হয়। তাহলে মেগাস্পোরটা যেখানে তৈরি হয় তাকে কী বলা হয়? মেগাস্পোরোফিল। তো এটাই বলা হচ্ছে যে মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকে না। যেহেতু গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকে না, তার ভিতর শুধুমাত্র ডিম্বকটা থাকবে। তার গর্ভাশয়, গর্ভমুণ্ড থাকে না, কিচ্ছু থাকে না। কি থাকবে তাহলে? ডিম্বক থাকবে। তাহলে ডিম্বকটা কোথায় থাকে বলো? ডিম্বকটা থাকবে মেগাস্পোরোফিলের পাতার কিনারায়। ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে। আচ্ছা, যেহেতু নগ্ন অবস্থায় থাকে ডিরেক্ট ঢুকে যাবে। তার মানে কি? এটার কথাটা মানে কি? বায়ুপরাগী এবং বাতাসের মাধ্যমে পরাগরেণুটা সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হবে, যেহেতু নগ্ন অবস্থায় থাকে। তারপরে দেখো, আচ্ছা, যেহেতু তাদের মধ্যে কোনো গর্ভাশয় নেই, ফল সৃষ্টি হয় না, এবং যেহেতু ফল সৃষ্টি হয় না, বীজটা নগ্ন। ঠিক আছে। গর্ভাশয় না থাকার কারণে ফল সৃষ্টি হয় না, আর ফল সৃষ্টি না হওয়ার কারণে বীজটা নগ্ন অবস্থায় থাকে। ফল সৃষ্টি হয় না বলে এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে। এই 5 থেকে 9টা পয়েন্ট মোটামুটি, এই যে এগুলো হচ্ছে গর্ভাশয় বা গর্ভাশয় রিলেটেড কথাবার্তা। তো প্রথম আমরা বলি শ্রীরেণু বা মেগাস্পোরটা কোথায় তৈরি হয়? মেগাস্পোরোফিলে তৈরি হয়। কথা বুঝছো কি বলছি? আমি আবার বলি, মেগাস্পোরোফিলে তৈরি হয় এই শ্রীরেণুগুলো। তাহলে আমরা বলবো যে মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকে না। তাহলে আমরা মেগাস্পোরোফিলে শুধুমাত্র ডিম্বকটা কিনারার দিকে অবস্থান করে মুক্ত অবস্থায়, নগ্ন অবস্থায়। তো যেহেতু নগ্ন অবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি যে এরা বায়ুপরাগী এবং বাতাসের মাধ্যমে পরাগায়ন হলে পরাগরেণুটা সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হবে। আচ্ছা, যেহেতু এদের গর্ভাশয় নিয়ে ফল সৃষ্টি হবে না, আর ফল সৃষ্টি হয় না বলে এরা কী থাকে বলো? ফল সৃষ্টি হয় না বলে এদের বীজটা নগ্ন অবস্থায় থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই পয়েন্টগুলো। তারপর আমরা যদি একটা জিনিস বলি যে নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, তাই শ্বাস বা হ্যাপ্লয়েড, দ্বিনিষেক ঘটে না, তাই শ্বাসটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর নিষেকের পূর্ব সৃষ্টি হয়। এটা কি নিষেকের আগেই সৃষ্টি হয়ে যায়। তারপর হচ্ছে হিটারোমরফিক হচ্ছে এর হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশাটা ভিন্ন আকার আকৃতির হয়। এটা হচ্ছে হিটারোমরফিক। এটাকে অসম আকৃতির জনক্রম বিদ্যমান। হিটারোমরফিক মানে কি? অসম আকৃতির জনক্রম। আচ্ছা, তারপরে লিপস্কার, এদের পাতা ঝরে গেলে ওদের কাণ্ডে বিশেষ দাগ থেকে যায়, এটাকে বলে লিপস্কার। আর জাইলেমে বেসাল থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকুশ থাকে না। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, এটা হচ্ছে নিটাম থাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথা। এখন আমরা যদি এই জায়গায় চলে আসি, যে নগ্নবীজিরই একটা অন্তর্ভুক্ত, নগ্নবীজিরই একটা উদাহরণ হচ্ছে একটা গণ হচ্ছে নগ্নবীজিরই অন্তর্গত একটা গণের নাম হচ্ছে সাইকাস। কি বলছি? সাইকাস। তো দেখো আমি তোমাকে এখানে বলি, এগুলো হচ্ছে কমন, সকল নগ্নবীজির কমন বৈশিষ্ট্য। এগুলো সকল নগ্নবীজির সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। আর এগুলোর মধ্যে বিশেষ একটা আলাদা করে বলা হচ্ছে জেনাস,
তা আমরা বলতে পারি মোটামুটি এখানে যে বৈশিষ্ট্যগুলো পড়ছি এই বৈশিষ্ট্যগুলো সাইকাসেরও থাকতে পারে। ঠিক আছে, তো সাইকাসের বৈশিষ্ট্যগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আলাদা করে তোমাদের বই আবার আলাদা করে দিছে। দেখো নর্মালি খেয়াল করো, দেখো আমরা যে মানুষ, আমাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, সবারই 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা কান আছে, হ্যাঁ কমন বৈশিষ্ট্য আছে। আবার আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু বিশেষভাবে চিন্তা করি যে অস্ট্রেলিয়ান মানুষগুলোর বৈশিষ্ট্য বাংলাদেশের মানুষগুলোর বৈশিষ্ট্যের মধ্যে, তখন কিছু পার্থক্য পাবো। অস্ট্রেলিয়ানগুলো লম্বা হবে, সাদা হবে, সাদা চামড়ার, তো এই আর কি, চুলগুলো ব্রাউন হবে এরকম। তো এখানে আলাদা করে কিছু বৈশিষ্ট্য পাবো না, আমরা পাবো। হ্যাঁ এটাই, এখানে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সাইকাসের বৈশিষ্ট্য বলা যেতে পারে, তবে সাইকাসের ক্ষেত্রে আলাদা কিছু বৈশিষ্ট্য আবার তোমাদের বই এখানে লিখে দিচ্ছে আলাদা করে, সেটা দেখো। কিছু কিছু আবার ম্যাক্সিমামই মিল আছে, মিল থাকবে না কেন, সবই মিল থাকবে, কারণ নগ্নবীজেরই তো অন্তর্গত হচ্ছে সাইকাস, তাই না? আচ্ছা, যেমন এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে স্পোরোফাইট, এখানেও প্রথম পয়েন্টটা হচ্ছে কি স্পোরোফাইট। মিলে পড়ার জন্য আমি এভাবে লিখে রাখছি পাশাপাশি, এবং আমি আমার মতো করে এগুলো সাজাইছি। ঠিক আছে, দেখো এখানে যেমন স্পোরোফাইট, নগ্নবীজগুলো স্পোরোফাইট হয়, হ্যাঁ সাইকাস স্পোরোফাইট। ক্লিয়ার? আচ্ছা, এরা কি হেটারোস্পোরিক হয়? হ্যাঁ সাইকাসটাও কি হেটারোস্পোরিক। ঠিক আছে, আচ্ছা হেটারোস্পোরিকের বাংলাটা হচ্ছে অসম রেণু প্রসু। অসম, হেটারো মানে অসম, স্পোর মানে রেণু, তাহলে কি অসম রেণু প্রসু মানে তৈরিকারী। আচ্ছা অসম রেণু তৈরি হয়, তাহলে দেখো এটা যদি হেটারোস্পোরিক, এটাও কি তাহলে হেটারোস্পোরিক হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখানে যেমন স্ত্রী রেণুর কথা বর্ণনা করা হয়েছে তোমাদের বইয়ে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবেই বললাম। এখানে স্ত্রী রেণু কথা বর্ণনা করা হয়েছে, এখানে স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এর ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়। এই যে সাইকাস উদ্ভিদ, এদের ক্ষেত্রে এটা হবে। আমি আবারও বলছি, খেয়াল করো, এই যে এখানে 3 নম্বর পয়েন্ট, স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এর ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়। এই সাইকাস উদ্ভিদেও এই কাহিনীটা হবে, স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হবে, তার ভিতরে ডিম্বাণু সৃষ্টি হবে, এটা হবে। কারণ নগ্নবীজেরই তো একটা উদাহরণ হচ্ছে সাইকাস। তো এই 3 নম্বর পয়েন্টটা এখানেও হবে, কিন্তু তোমাদের বইয়ে এই পয়েন্টটা দেয় নাই। তোমাদের বইয়ে এখানে ওই সাইকাসের বর্ণনাটা করার সময় এখানে পরাগরেণুর কথাটা নিয়ে আসছে। এখানে যেমন স্ত্রীরেণুর কথাটা বলছে, এখানে বলছে কি পরাগরেণুর কথাটা এখানে বলে দিচ্ছে। তবে আমি তোমাকে একটা কথা বলি, যে এই যে 3 নম্বর পয়েন্ট, এটা কিন্তু পার্থক্য পড়তেছি না, আমরা পাশাপাশি 2টা পড়তেছি মনে রাখার জন্য। এটার সাথে এটার কোনো পার্থক্য হবে না, কারণ এটারই একটা অন্তর্গত হচ্ছে সাইকাস। ঠিক আছে, জাস্ট আমরা মিলায়া পড়বো যেন 2টাই একসাথে মনে থাকে। খেয়াল করো, তো আমি 3 নম্বর পয়েন্টে কি বললাম, স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু সৃষ্টি হয়, এটাও কিন্তু সাইকাসে হবে, থাকবে। কিন্তু এটা ওইভাবে তোমাদেরকে পয়েন্ট আকারে তোমাদের বই দেয় নেই, বরং স্ত্রীরেণুর জায়গায় তোমাকে পরাগরেণু সম্পর্কে তোমাকে জানাইছে বা বলছে। তার মানে এই না যে তার স্ত্রীরেণুটা এরকম হবে না, হবে, কিন্তু এখানে লেখার প্রয়োজনে আমরা স্ত্রীরেণু না জেনে আমরা পরাগরেণু সম্পর্কে জানতেছি। সেটা কি, যে এদের যেমন স্ত্রীরেণুর মধ্যে যেমন ডিম্বাণু সৃষ্টি হয়, এদের হবে পরাগরেণুর মধ্যে শুক্রাণু সৃষ্টি হবে। পরাগরেণুর ভিতরে কি সৃষ্টি হবে? শুক্রাণু সৃষ্টি হবে। তো এটাই বলছি যে পরাগরেণুতে শুক্রাণু সৃষ্টি হয়। ঠিক আছে, আর এই যে শুক্রাণুটা, এটা ইন্টারেস্টিং বিষয়, এই যে শুক্রাণুটা উদ্ভিদকুলের সর্ববৃহৎ, এই শুক্রাণুটা কি, এই যে সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা, এই সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু। মনে থাকবে, সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা হচ্ছে উদ্ভিদের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণুটা, মনে রাখতে হবে। আর এটা অনেকটা দেখতে লাঠিমের মতো, দেখতে কি লাঠিমের মতো। আর লাঠিম কি সবসময় ঘুরে না? এভাবে মারে দিলে লাঠিমের এরকম ঘুরে না? হ্যাঁ, এটা দিয়ে মনে রাখবা, সচল, লাঠিমের মতো, তারপর হচ্ছে সচল এবং বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। লাঠিমের মতো, সচল এবং বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। তো দেখো এখানে আমার নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এখানে স্ত্রীরেণুর কথা বলছে, স্ত্রীরেণুর ভিতর আর্কিগোনিয়াম, তার ভিতর ডিম্বাণু সৃষ্টি হয়। এখানে আমরা মনে রাখবো তাহলে এখানেও এটা হবে। তারপরেও আমরা অন্য একটা জিনিস জানতেছি, এটা হচ্ছে পরাগরেণু থেকে শুক্রাণু সৃষ্টি হবে। ওই শুক্রাণুটা উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ, কি বলছি, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। আর এটা দেখতে অনেকটা লাঠিমের মতো এবং সচ্ছল, বহু প্লাজলা বিশিষ্ট। তারপর আমরা চলে আসি, দেখো, হ্যাঁ তাহলে দেখো এখানেও বলা হচ্ছে যে মাইক্রোস্পোরোফিলগুলো, এখানে বলা হচ্ছে যে, হ্যাঁ এখানে তোমাদেরকে আমরা কি বলছিলাম, এখানে বলছিলাম যে স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। কারা? দেখো তো, এই যে স্পোরোফিলগুলো স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। কারা? আমি আবার বলছি, এই স্পোরোফিলগুলো স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। ঠিক আছে, স্পোরোফিল
মানে স্পোরগুলো যে পাতায় তৈরি হয় তাকে স্পোরোফিল বলা হয়। ওই স্পোরোফিলগুলোই আবার আরেকটা কোন বা স্ট্রোবিলাস তৈরি করে। তো এখানে আমরা একটু স্পেসিফিকলি জানবো আসলে কোন স্পোরোফিলগুলো তৈরি হয়, মাইক্রো নাকি মেগা। স্পোরোফিল তো দুই রকমের, মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল। মাইক্রোস্পোরা যেখানে তৈরি হয় মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরা যেখানে তৈরি হয় মেগাস্পোরোফিল। তো এখানে আমরা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে এখানে বলছে কমনলি বলছে স্পোরোফিলগুলো, আর এখানে নির্দিষ্ট করে বলছে যে মাইক্রোস্পোরোফিলগুলো। স্টোবিলাস কারা গঠন করে? মাইক্রোগুলো স্টোবিলাস গঠন করে। দেখো মাইক্রোস্পোরোফিলগুলো স্টোবিলাস গঠন করে, কিন্তু মেগাস্পোরোফিলগুলো কোনো স্টোবিলাস গঠন করে না। মেগাগুলো গঠন করে না। তো দেখো এটা মনে রাখার একটা সিস্টেম হচ্ছে এরকম, মাইক্রো মানে কি ছোট, ছোটগুলো মিলিত হয়ে একটা স্টোবিলাস গঠন করবে। আর মেগা মানে কি বড়, মেগাগুলো আর মিলিত হওয়ার দরকার নেই, মেগাগুলো তো এমনিতেই বড়, এভাবে মনে রাখতে পারো। তো মাইক্রোগুলো যেহেতু এরা মাইক্রো, সবাই একত্রিত হয়ে যাবে, ছোটোগুলো সবাই মিলিত এক হয়ে যাবে, মানে স্টোবিলাস গঠন করবে। এই যে মাইক্রোগুলো স্টোবিলাস গঠন করে, কিন্তু মেগাগুলো তো এমনিতেই বড়, এরা আর স্টোবিলাস গঠন করে না, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তো খেয়াল করো। তো এখানে আমরা কমনলি বলছি স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্টোবিলাস গঠন করে। এখানে আমরা স্পেসিফিকলি বলছি যে মাইক্রোস্পোরোফিলগুলো স্টোবিলাস গঠন করে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এখানে 5 থেকে 9 পর্যন্ত যে কেন নগ্ন থাকে না থাকে এই কথাগুলো বললাম না, এই যে 5 থেকে 9 পর্যন্ত যে কথাগুলো এখানে বলা হয়েছে, এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু সাইকাস উদ্ভিদে হবে। এদের ক্ষেত্রে গর্ভাশয় হবে না, ফল তৈরি হবে না, বীজটা নগ্ন অবস্থায় থাকবে, ডিম্বক নগ্ন অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে যা এখানে হুবহু তাই হবে, কারণ এগুলো তো নগ্ন বীজেরই অন্তর্গত, তাই না? আচ্ছা, তবে এখানে এই জিনিসগুলো আর এখানে আর বলে নাই, এখানে একটু নতুন কিছু বলতে এইগুলোই সংক্ষেপে বলছি। এই যে 5 থেকে 9 পর্যন্ত যেগুলো, সেগুলো আমরা এই যে 5 থেকে 6 পর্যন্ত বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানের 1 থেকে 4, আমি এখানে 1 থেকে 4 এগুলো মিল রাখার চেষ্টা করেছি। এখানে 1 থেকে 4 যখন পড়বা, এগুলো দিয়ে তুমি 1 থেকে 4 মনে রাখবা। এখানে 5 থেকে 9, এখানে 5 থেকে 6 কি, এখানে আমরা 5 থেকে 6-9 মধ্যে যা হচ্ছে এইগুলো এখানে হবে। তবে আমরা এগুলো রিপিট করছি না, তবে এখানে দুইটা জিনিস রিপিট করছে তোমাদের বইয়ে। একটা হচ্ছে যে এই যে এরা হচ্ছে বায়ুপরাগী, এই যে এরাও কি বায়ুপরাগী। মানে এখানে আসলে দেখো সবই তো হবে, 5 থেকে 9 সবই এখানে যা হচ্ছে, 5 থেকে 9 পয়েন্টের মধ্যে যা হচ্ছে এগুলো সাইকাসের মধ্যে হবে। তবে উল্লেখ করে দিচ্ছে তোমাদের বইয়ে এই বায়ুপরাগী, এরাও বায়ুপরাগী, এই কথাটা উল্লেখ করে দিচ্ছে। আর একটা কথা এখানে উল্লেখ করছে, বীজ উৎপন্ন হয় না। কোথায়? বীজ উৎপন্ন হয়, হ্যাঁ, ফল হয় না। এই যে ফল সৃষ্টি হয় না, এই কথাটা এখানে বলে দিচ্ছে। যদিও এখানে সবকটা বৈশিষ্ট্য এখানে খাটবে, জাস্ট এই দুইটা মনে রাখবো, বায়ুপরাগী এবং বীজ উৎপন্ন হয় কিন্তু ফল সৃষ্টি হয় না, বীজটা নগ্ন থাকে। আচ্ছা, এখন আমরা চলে আসি এখন পরবর্তী পয়েন্টগুলোর সাথে। পরবর্তী পয়েন্টগুলো আমরা এইভাবে মনে রাখবো, একটু রিডিং দিয়ে রিডিং দিয়ে মনে রাখবো। হ্যাঁ, এখন আমরা এখানে চলে আসি। এখন আমাদের এই পরবর্তী বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। এই উদ্ভিদটা হচ্ছে খাড়া পাম জাতীয়। উদ্ভিদটা কি? এই যে সাইকাস উদ্ভিদগুলো খাড়া পাম জাতীয়, অনেক খাড়া থাকবে এবং পাম উদ্ভিদের মতো হবে। কি উদ্ভিদের মতো? পাম উদ্ভিদের মতো। তো এটাই বলছে যে খাড়া পাম জাতীয়। আচ্ছা, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এদেরকে কি করা যায়? মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তাহলে কি? মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায়। এখন পাতার বর্ণনা দিচ্ছে এখানে, এই যে এখানে মূলের বর্ণনা আর পাতার বর্ণনা দিবা, তেলই শেষ। তো প্রথম বলবো এরা পাম জাতীয়, এরা মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তারপর পাতার কিছু বর্ণনা দিবা, মূলের কিছু বর্ণনা দিবা, কাহিনী শেষ। দেখো পাতার বর্ণনাটা দেখো, খেয়াল করো। পাতার বর্ণনাটা হচ্ছে পাতার মধ্যে ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। স্যার ট্রান্সফিউশন টিস্যু এটা আবার কোনটা? দেখো পাতার মধ্যে ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। দেখো এটা যদি একটা পাতা হয়, পাতার মধ্যে কি থাকে? জাইলেম ফ্লুয়েম পরিবহন টিস্যু থাকে না, ভাস্কুলার টিস্যু থাকে। পাতার মধ্যে কি থাকবে বলো? পাতার মধ্যে ভাস্কুলার টিস্যু থাকবে। তো এটা যদি একটা পাতা হয় আর মাঝখানে ধরো এটা ভাস্কুলার টিস্যু। এখন ভাস্কুলার টিস্যুর চারদিকে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি কিছু ট্রান্সফিউশন টিস্যু থাকে। তো ভাস্কুলার টিস্যুর চারদিকে কি? ভাস্কুলার টিস্যুর চারদিকে, পাতার ভাস্কুলার টিস্যুর চারদিকে প্যারেনকাইমা দিয়ে তৈরি কিছু ট্রান্সফিউশন টিস্যু থাকে। তো এটাই বলা হচ্ছে যে পাতায় এরা শুধু ট্রান্সফিউশন টিস্যুগুলো নগ্নবীজিতে থাকবে, সাইকাস উদ্ভিদে থাকবে। তো দেখো ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। কি টিস্যু? পাতায় কি? ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ট্রান্সফিউশন টিস্যু কি? ভাস্কুলার টিস্যুর চারদিকে যে টিস্যু থাকে। ট্রান্সফিউশন টিস্যু কি? ভাস্কুলার টিস্যুর চারদিকে যে টিস্যু থাকে। আমি আবার বলি, ট্রান্সফিউশন টিস্যু কি? ভাস্কুলার টিস্যুর চারদিকে যেগুলো থাকবে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, খেয়াল করো, দেখো তারপরে হচ্ছে
পাতাটা কেমন হবে? বৃহৎ হবে, যৌগিক হবে এবং কাণ্ডের মাথায় সর্পিল আকারে সজ্জিত থাকে। দেখো পাতাটা বৃহৎ, এটা তো বুঝছই। পক্কল যৌগিক, পক্কল যৌগিক মানে কি? পক্কল যৌগিক তোমাদেরকে একটু বলি। তোমরা নারিকেল গাছ তো নিশ্চয়ই দেখছো, তাই না? নারিকেল গাছ বা সুপারি গাছ, নারিকেল গাছের পাতাগুলো বা সুপারি গাছের পাতাগুলো এরকম না? এটা যদি একটা নারিকেল গাছ হয়, তার একটা মধ্যশিরা তো থাকবে। এই মধ্যশিরার মধ্যে আবার তার মধ্যে অনেকগুলো পাতা থাকে না এরকম? হ্যাঁ, একটা 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 তো এরকম থাকে, তার মধ্যে আবার এরকম থাকে না? এই যে এরকম থাকে। এই পুরাটা হচ্ছে একটা পাতা। এই পুরাটা কি বলতো? এই পুরাটা হচ্ছে পাতা। এই পুরাটা কি একটা পাতা, কিন্তু আমি যদি এই পুরাটাকে যদি একটা পাতা বলে থাকি, তার মধ্যে আবার কি, আবার ছোট ছোট এরকম পাতার মতো জিনিস আছে না? তো এই পুরাটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে পুরাটা পাতা, পুরাটা একটা পাতা, আর এগুলাকে বলা হয় পত্রক। এই এক একটা অংশকে কি বলা হয়? নারিকেল পাতা বা সুপারি পাতার মধ্যে দেখবা পুরাটা হচ্ছে একটা পাতা, আর যে এক একটা ছোট ছোট যে মানে তার ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় পত্রক বা পত্রখণ্ডক। তো দেখো এইরকম অনেকগুলা পত্রক বা পত্রখণ্ডক নিয়ে যে পাতাগুলো তৈরি হয় তাকে বলা হয় যৌগিক পত্র। ওই পাতাগুলোকে কি বলা হয়? যৌগিক বা পক্ষল যৌগিক। যৌগিক বা কি পক্ষল যৌগিক বলা হয়। ঠিক আছে, মনে থাকবে যে পাতাগুলো কতগুলো পত্রক দিয়ে তৈরি হয় বা পত্রখণ্ডক দিয়ে, এই যে পত্রখণ্ডক দিয়ে তৈরি হয়, তাদেরকে আমরা যৌগিক পত্র বলবো। আচ্ছা, আর এরা কাণ্ডের মাথায় সর্পিল আকারে সাজানো থাকবে। কি আকারে সাজানো থাকবে? এরা কাণ্ডের মাথায় সর্পিল আকারে সাজানো থাকবে। এরা কাণ্ডের মাথায় কীভাবে সাজানো থাকবে? সর্পিল আকারে সজ্জিত থাকে। আচ্ছা, কচি অবস্থায় পাতাগুলো, হ্যাঁ কচি অবস্থায় পাতাগুলো সার্সিনেট ভার্নিশন রয়েছে। হ্যাঁ, ভার্নেশন থাকে। কচি অবস্থায় পাতাগুলোর কি থাকে বলো তো? সার্সিনেট ভার্নেশন রয়েছে। সার্সিনেট ভার্নেশন মানে কি? কুণ্ডলিত বিন্যাস। দেখো, হ্যাঁ কচি অবস্থায় পাতাগুলো যখন কচি অবস্থা থাকবে তখন খেয়াল করো এরা মূলত এইভাবে থাকবে। দেখো পাতাগুলো যখন কচি অবস্থা থাকবে তখন এরকম 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 কুণ্ডলিত অবস্থা থাকে। আর এই বিন্যাসটাকে ইংলিশে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট মানে কুণ্ডলিত, সার্সিনেট মানে সার্কেল আর কি, সার্কেল। সার্সিনেট মানে সার্কেল। আমি আবারও বলি, সার্সিনেট কথাটা আসছে সার্কেল থেকে, মানে কুণ্ডলিত অবস্থায়। হ্যাঁ, কচি পাতার সার্সিনেট ভার্নেশন মানে কি? কুণ্ডলিত বিন্যাস। সার্সিনেট মানে কুণ্ডলিত, ভার্নেশন মানে বিন্যাস। সার্সিনেট মানে সার্কেল, ভার্নেশন মানে বিন্যাস। মিল আছে না? সার্সিনেট মানে কি? সার্কেল, ভার্নেশন মানে বিন্যাস। তাহলে কি কি দাঁড়াইলো? সার্কেল বিন্যাস মানে কুণ্ডলিত বিন্যাস থাকে কচি অবস্থায়। আচ্ছা, আর গৌণ অস্থানিক কোরালয়েড মূল রয়েছে। স্যার গৌণ অস্থানিক কোরালয়েড মূল মানে কি? গৌণ অস্থানিক কোরালয়েড মূল কি? গৌণ মানে হচ্ছে পরবর্তীতে তৈরি হয়, সেকেন্ডারি। গৌণর ইংলিশ কি? গৌণের ইংলিশ হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কি? সেকেন্ড টাইম তৈরি হয়েছে যে মূল। তা দেখো গৌণ মানে সেকেন্ডারি মানে সেকেন্ড টাইম তৈরি হয়েছে এমন মূল। তা দেখো এদের সাইকাস উদ্ভিদগুলোর যে প্রধান মূলটা থাকবে সেই মূলটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে হ্যাঁ মানে সেকেন্ড টাইম আবার মূল তৈরি হয়, সেকেন্ডারি মূল তৈরি হয়। এদেরকে বাংলায় বলা হয় গৌণ অস্থানিক মূল এবং এদেরকে কোরালয়েড মূলও বলা হয়। তো দেখো প্রথম কথা হচ্ছে গৌণ কেন বলা হয়? গৌণ মানে সেকেন্ডারি, মানে সেকেন্ড টাইম আবার তৈরি হচ্ছে এমন মূল। গৌণ মানে সেকেন্ড টাইম মানে পরবর্তী তৈরি হয়। অস্থানিক হচ্ছে এই জন্যেই, কারণ অস্থানিক হচ্ছে প্রধান মূলটা নষ্ট হয়ে গিয়ে আবার মূলটা তৈরি হচ্ছে, প্রধান মূলটা নষ্ট হয়ে গিয়ে তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা অস্থানিক মূল বলি। প্রধান যে মূলটা তৈরি হয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়ে প্রধান মূলটা নষ্ট হয়ে গিয়ে একটা মূল তৈরি হয়, এটাকে অস্থানিক বলা হচ্ছে। আর কোরালয়েড মূল কেন বলা হয়? কোরালয়েড বলা হয় সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো দেখাইবে অনেকটা। হ্যাঁ, ঠিক আছে, সামুদ্রিক কোরালের মতো এদেরকে দেখায়, তাই আমরা কোরালয়েড মূল বলি। যদিও এটার ব্যাখ্যাটা আমরা পড়বো পরবর্তী লেকচারে, আমরা পড়বো ব্যাখ্যাটা। জাস্ট এটা জেনে রাখো, গৌণ মানে সেকেন্ড টাইম তৈরি হয় মূল, হ্যাঁ অস্থানিক মানে প্রধান মূলটা নষ্ট হয়ে গিয়ে তৈরি হয় বলে, আর কোরালয়েড মানে সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো দেখায়, তাই এটা কোরালয়েড মূল। গৌণ অস্থানিক কোরালয়েড মূল রয়েছে, গৌণ অস্থানিক কোরালয়েড মূল রয়েছে। এটা আমরা পড়বো ব্যাখ্যাটা, আরও বিস্তারিত ব্যাখ্যা করবো। তো এটা এখানকার না। তো আশা করি তোমাদের এখানে জরুরি হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, আমি আবারও বলি, তুমি যদি এটা মাথায় ভালো করে সেট করতে পারো, তা আমি এটা এমনভাবে সাজিয়ে রাখছি তুমি এটাও ক্যাপচার করতে পারবা। আর তুমি যদি এইটা ক্যাপচার করতে পারো, তোমার পরের লেকচারটা মনে করো 50% পড়া শেষ। তুমি যদি এটা মনে রাখতে পারো, পরের লেকচারটা 50% পড়া শেষ। তো দেখো, তাই আমাদের কাজ কি? এটা ভালো করে শিখবো। এবং দেখো এখানে একটু তোমরা যখন নোট করবা তখন একটু পাশ দিয়ে টান দিয়ে রাখবা, 1 থেকে 4 আমরা
একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা এইভাবে শিখবো। 5 থেকে 9 একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা এইভাবে শিখবো। তো এখানের 1 থেকে 4, এখানেও কিন্তু 1 থেকে 4, এখানে 5 থেকে 9 একসাথে পড়বো, এখানে 5 থেকে 6 তুলনা করে পড়বো, ঠিক আছে। আর এখানে হচ্ছে 10, 11, 12, 13, আর এখানে হচ্ছে বাকিগুলো আর কি, ঠিক আছে। তো এখানে আমরা লাস্টে যে এখানে আসছি, এই যে দেখো এটা যদি আমরা বলি, এই যে এখান থেকে যদি আমরা বলি যে এখান থেকে এই উদ্ভিদগুলো খারাপ আম জাতীয়, ঠিক আছে, মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত, তখন আমরা কি করলাম, এই যে পাতার বর্ণনা দিলাম, পাতাতে ট্রান্সমিশন টিস্যু থাকে, পাতাটা বৃহৎ পক্ষল যৌগিক, কাণ্ডের মাথায় সর্পিল আকারে থাকে, কচি পাতায় সার্সিনেট ভার্নেশন থাকে। তো আমরা পাতার বর্ণনা দিলাম, তারপর লাস্টে গিয়ে আমরা মূলের বর্ণনা দিলাম। তো প্রথম কথা বলবো কি, এরা কি, এরা মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। তো প্রথম কথা হচ্ছে এরা মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। তারপর আমি আবার বলছি, এরা মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। তখন তুমি পাতার বর্ণনা দিবা, পাতার মধ্যে ট্রান্সমিশন টিস্যু রয়েছে, পাতারা বৃহৎ, পাতারা অনেক বড় হয়, নারিকেল গাছের পাতা অনেক বড়, এরকম বড় হয়। তা পাতারা অনেক বৃহৎ, পক্ষল যৌগিক, ঠিক আছে, কি যৌগিক, পক্ষল যৌগিক। আর এই যদি কচি পাতার কথা বলি তাহলে কি কুণ্ডলিত থাকে, যেটাকে বলি আমরা সার্কুলার দিয়ে মনে রাখবো, সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে। তারপরে যদি আমরা মূলের কথা বলি, মূলটা অস্থানিক, মানে দ্বিতীয়বার তৈরি হয় তাই গৌণ, প্রধান মূল নষ্ট হয়ে তৈরি হয় তাই অস্থানিক। আর কোরালয়েড, সামুদ্রিক কোরালের মতো দেখা যায় তাই কোরালয়েড মূল রয়েছে। তো এখানে দেখো, পাতার কথা বললাম, তারপর মূলের কথা বললাম, এইটা নিয়ে আমার সাইকাসটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তাই না। তো এটা তুমি আগে আগে তুমি সুন্দর করে নোট করো, তারপর একটু খেয়াল করে প্লিজ এগুলো একটু পড়ার চেষ্টা করো, তাহলে আমাদের পড়াটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আগামী লেকচারে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচারটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে শীঘ্রই। আসসালামু আলাইকুম।